আজকে তোমাদের শোনাবো এমন এক ভয়ঙ্কর ঘটনার গল্প যেটা শুনলে রাতের অন্ধকারে নদীর পাশ দিয়ে একা হাঁটার সাহস তোমাদের আর কোনোদিন হবে না। এই ঘটনাটা ঘটেছিল পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামের কাছে, যেখানে আজও গভীর রাতে নদীর দিক থেকে ভেসে আসে এক মহিলার কান্নার আওয়াজ। গ্রামের মানুষ বলে সেই আওয়াজ শুনে যে এগিয়ে গেছে সে আর আগের মতো ফিরে আসেনি। কেউ পাগল হয়ে গেছে, কেউ নিখোঁজ, আর কেউ নাকি নিজের চোখে এমন কিছু দেখেছে যেটা মানুষের হওয়া সম্ভব না। এই গল্পের মূল চরিত্র সোরেন, শহরে বড় হওয়া একটা সাধারণ ছেলে। ভূত প্রেত এসবের ওপর তার কোনো বিশ্বাসই ছিল না, বরং এসব শুনলে সে হাসত। কিন্তু সে জানত না তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে মামার গ্রামের সেই পুরনো বাড়িতে পা রাখা। কারণ সেই গ্রামের অন্ধকারের মধ্যে এমন একটা রহস্য লুকিয়েছিল যেটা শুধু একটা ভূতের গল্প নয়, সেটা ছিল বহু বছর আগের এক অভিশাপ। সেদিন সন্ধ্যাবেলা আকাশটা অদ্ভুত রকম কালো হয়েছিল। ট্রেন থেকে নামার সময় থেকেই সোরেনের মনে হচ্ছিল চারপাশে কিছু একটা অস্বাভাবিক। কালীপুর স্টেশনটা ছোট্ট নির্জন একটা জায়গা। প্ল্যাটফর্মে কয়েকজন লোক দাঁড়িয়েছিল ঠিকই, কিন্তু সবাই কেমন যেন চুপচাপ। কেউ জোরে কথা বলছে না, কেউ হাসছে না। শুধু দূরে কোথাও একটা কাক একটানা ডাকছিল। ব্যাগটা কাঁধে নিয়ে স্টেশন থেকে বেরোতেই সোরেন দেখতে পেল তার মামাতো ভাই তন্ময় একটা সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটাকে দেখেই সোরেন হেসে বলল, কিরে, একদিন পরে চিনতে পারলি তো? তন্ময় হালকা হাসল, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, যেন অনেকদিন ঘুমায়নি। চোখের নিচে কালি পড়ে গেছে। চল তাড়াতাড়ি, নিচু গলায় বলল সে। এত তারা কিসের? এখনো তো সন্ধ্যা পুরো নামেনি। তন্ময় কোনো উত্তর দিল না, শুধু সাইকেল ঘুরিয়ে সামনে এগিয়ে গেল। স্টেশন থেকে গ্রামের রাস্তা পর্যন্ত পুরো পথটাই নির্জন। দুপাশে বড় বড় গাছ, বাঁশঝাড়, আর মাঝে কাঁচা রাস্তা। আকাশে তখন মেঘ জমে গেছে। দূরে কোথাও বিদ্যুৎ চমকাচ্ছিল। সোরেন হাঁটতে হাঁটতে হঠাৎ খেয়াল করল আশেপাশে কোনো কুকুরের ডাক নেই, ঝিনঝি পোকার শব্দ নেই, যেন পুরো জায়গাটা অস্বাভাবিকভাবে নিশ্চুপ। ঠিক তখনই নদীর দিক থেকে খুব আস্তে একটা শব্দ ভেসে এল, কারো কান্নার শব্দ। সোরেন থেমে গেল। সে স্পষ্ট শুনতে পেল যেন কোনো মহিলা দূরে বসে কাঁদছে, খুব করুণ, বুক ফাটা কান্না। এই তন্ময়, শুনছিস? তন্ময় এক মুহূর্তে দাঁড়িয়ে পড়ল, তারপর ধীরে ধীরে পিছনে তাকাল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। কে কাঁদছে ওদিকে? তন্ময় এবার প্রায় ফিসফিস করে বলল, ওই আওয়াজের দিকে কখনো তাকাবি না। আর কোনোদিন যদি রাতে শুনিস তাহলে দৌড়ে বাড়ি চলে আসবি। সোরেন হেসে ফেলল। আরে ধুর, তোরা এখনো এসব বিশ্বাস করিস? তন্ময় এবার কোনো কথা বলল না, শুধু হাঁটার গতি বাড়িয়ে দিল। কিন্তু ঠিক তখনই আবার সেই কান্নার আওয়াজটা ভেসে এল, আগের চেয়ে অনেক কাছে। আর এবার সোরেনের শরীরের লোম খাড়া হয়ে গেল, কারণ সেই কান্নার মাঝে একটা ফিসফিস শব্দ শোনা গেল, বাঁচাও। সোরেনের বুকের ভেতরটা ধক করে উঠল। নদীর দিক থেকে ভেসে আসা সেই বাঁচাও শব্দটা এতটাই স্পষ্ট ছিল যে এক মুহূর্তের জন্য তার মনে হল সত্যিই কেউ বিপদে পড়েছে। কিন্তু তন্ময়ের মুখের দিকে তাকাতেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। ছেলেটা এক দৃষ্টিতে অন্ধকার নদীর দিকটায় তাকিয়ে আছে, চোখে এমন ভয় যেন সে এই আওয়াজ বহুবার শুনেছে। চল, তন্ময় হঠাৎ সোরেনের হাত চেপে ধরল। আরে দাঁড়া, কেউ সাহায্য চাইছে, চুপ করে চল। তন্ময় প্রায় টেনে নিয়ে যেতে লাগলো তাকে। সোরেন বিরক্ত হয়ে হাত ছাড়িয়ে নেয়। কেউ বিপদে থাকলে ওটা মানুষ না। তন্ময়ের গলাটা কেঁপে উঠল। ঠিক তখনই আকাশে প্রচণ্ড বজ্রপাত হল। এক ঝলক সাদা আলো
পুরো রাস্তা আলোকিত করে দিল। আর সেই 1 সেকেন্ডের আলোর মধ্যেই সোরেন নদীর পাড়ের দিকে কিছু একটা দেখতে পেল। কালো অন্ধকারের মধ্যে একটা সাদা অবয়ব দাঁড়িয়ে আছে। লম্বা চুল মুখের সামনে ঝুলে পড়েছে, একদম স্থির। তারপরে আবার চারপাশ অন্ধকার হয়ে গেল। সোরেনের বুকের ভেতরটা কেমন জমে গেল। সে কয়েক সেকেন্ড কোনো কথা বলতে পারল না। দেখলি তো? তন্ময় ফিসফিস করে বল। সোরেন জোর করে নিজেকে সামলে নিয়ে বল, হয়তো কোনো মহিলা, গ্রামের কেউ। গ্রামের কোনো মানুষ ওইদিকে যায় না। বাতাসটা হঠাৎ কেমন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। বাঁশ ঝাড়ের মাথাগুলো দুলছে। দূরে নদীর জলে অদ্ভুত শব্দ উঠছে। তারপর আবার ও সেই কান্না। এইবার এত কাছে যেন ঠিক কানের পাশেই কেউ কাঁদছে। সোরেন আর দাঁড়াল না। সে দ্রুত তন্ময়ের সঙ্গে হাঁটতে শুরু করল। তার বারবার মনে হচ্ছিল কেউ যেন পিছন থেকে তাকিয়ে আছে। অনুভূতিটা এত প্রবল ছিল যে শেষমেশ সে পিছনে তাকাল। অন্ধকার। কিন্তু সেই অন্ধকারের মাঝেও তার মনে হল নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা সাদা অবয়বটা এখনো তাদের দেখছে। দুজন প্রায় দৌড়ে বাড়ি পৌঁছাল। মামা তখন বারান্দায় দাঁড়িয়েছিলেন। তাদের মুখ দেখেই তিনি বুঝে গেলেন কিছু হয়েছে। তোরা ওদিক দিয়ে এসেছিস? তন্ময় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সৌরেন বলল, নদীর দিক থেকে একটা মহিলার কান্নার আওয়াজ আসছিল। মামার মুখ মুহূর্তে শক্ত হয়ে গেল। আমি তোকে কি বলেছিলাম? কিন্তু মামা, সত্যিই কেউ সাহায্য চাইছিল। মামা এবার রেগে উঠলেন। আজ থেকে রাতের পর ওই আওয়াজ শুনলেও দরজা খুলবি না। ঘরের ভেতর মামিও এসে দাঁড়িয়েছেন। তার মুখটা ফ্যাকাশে। আবার শুরু হয়েছে, তিনি নিজের মনেই বললেন। সৌরেন বিরক্ত হয়ে বলল, তোরা সবাই এমন আচরণ করছিস যেন সত্যিই ভূত আছে। মামা চুপ করে কয়েক সেকেন্ড তাকিয়ে রইলেন তার দিকে। তারপর নিচু গলায় বললেন, সেটা প্রথম না। ঘরটা হঠাৎ আরও নিস্তব্ধ হয়ে গেল। বাইরে বাতাসে আমগাছের ডাল জানালায় ঠক ঠক করে লাগছে। মামা ধীরে ধীরে চেয়ারে বসে বললেন, প্রায় 20 বছর আগে এই গ্রামে একটা মেয়ে ছিল, নাম কমলী। মামির হাত কেঁপে উঠল। ওসব এখন বলবেন না, তিনি ফিসফিস করলেন। কিন্তু মামা যেন থামলেন না। কমলী খুব গরিব বাড়ির মেয়ে ছিল, কিন্তু দেখতে খুব সুন্দর। পুরো গ্রামের লোক ওকে চিনত। নদীর পাশের জঙ্গল দিয়ে প্রতিদিন কাঠ কুড়োতে যেত। সৌরেন মন দিয়ে শুনছিল। একদিন সন্ধ্যার পরেও সে বাড়ি ফেরেনি। তারপর 2 দিন পর নদীতে তার লাশ ভেসে ওঠে। ঘরের বাতাস যেন আরও ভারী হয়ে উঠল। তন্ময় নিচের দিক দিয়ে তাকিয়ে বসে আছে। মামা বললেন, মেয়েটার শরীরের অবস্থা খুব খারাপ ছিল। মনে হচ্ছিল কেউ ওর ওপর ভয়ঙ্কর অত্যাচার করেছিল। সৌরেনের শরীর কেঁপে উঠল। পুলিশ কাউকে ধরেনি? না, গ্রামের সবাই ভয় পেয়ে গিয়েছিল। কারণ যারা শেষবার কমলীকে দেখেছিল তারা বলেছিল মৃত্যুর আগের কয়েকদিন কমলী নাকি মাঝরাতে নদীর ধার আরে কারো সঙ্গে কথা বলতো। কার সঙ্গে? মামা ধীরে বললেন, কেউ জানে না। হঠাৎ উপরের দোতলা থেকে একটা শব্দ এলো, ধূপ। সবাই চমকে উঠল। মামি আতঙ্কিত গলায় বললেন, আবার শুরু হলো। কি হয়েছে? সৌরেন জিজ্ঞেস করল। মামা কিছু না বলে উঠে দাঁড়ালেন। তারপর ধীরে ধীরে দোতলার সিঁড়ির দিকে এগোলেন। সৌরেন আর তন্ময়ও পিছনে গেল। উপর উঠে সৌরেন দেখল বারান্দার শেষের ঘরটার দরজা আস্তে আস্তে দুলছে। ওটাই তার ঘর। কিন্তু সে তো বেরোনোর সময় দরজা বন্ধ করেছিল। বাতাসে দরজাটা
করো শব্দ করেছে। মামা ধীরে ধীরে দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। তারপর এক ঝটকায় দরজা খুললেন। ঘরের ভেতর কেউ নেই, কিন্তু একটা জিনিস দেখে সৌডেনের বুকের রক্ত যেন জমে গেল। জানলাটা পুরো খোলা, আর জানলার নিচের মেঝেতে কাদা মাখা ভেজা পায়ের ছাপ। একটা না, অনেকগুলো। মনে হচ্ছে কেউ নদীর জল মেখে ঘরের ভেতর ঢুকেছে। তন্ময় ফিসফিস করে বলল, ও আবার এসেছে। সৌডেন ধীরে ধীরে পায়ের ছাপগুলোর দিকে এগোল। ছাপগুলো সরাসরি এসে থেমেছে তার বিছানার পাশে। তারপর হঠাৎই শেষ, যেন কেউ হাওয়ায় মিলিয়ে গেছে। ঠিক তখনই ঘরের এক কোণ থেকে খুব আস্তে একটা শব্দ ভেসে এলো। কেউ যেন চাপা গলায় কাঁদছে। সৌডেনের পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ঘরের অন্ধকার কোণটার দিকে তাকাল। আর পরের মুহূর্তেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, কারণ অন্ধকারের মধ্যে দুটো সাদা চোখ তার দিকে তাকিয়েছিল। অন্ধকারের মধ্যে সেই দুটো সাদা চোখ জ্বলজ্বল করেছিল। সৌরেন যেন নিজের শরীরের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেল। বুকের ভেতরটা এত জোরে ধকপুক করেছিল যে মনে হচ্ছিল শব্দটা ঘরের সবাই শুনতে পাচ্ছে। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলতে পারল না। তারপর আচমকা ঘরের কোণ থেকে খিক খিক পরে একটা বিকৃত হাসির শব্দ ভেসে এলো। মামি নিচে থেকেই চিৎকার করে উঠলেন, ও মাগো! তন্ময় পিছিয়ে গিয়ে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়াল। তার মুখে এক ফোঁটা রক্ত নেই। আর ঠিক তখনই আকাশে প্রচণ্ড বজ্রপাত হল। সাদা আলো এক ঝলকের জন্য পুরো ঘর আলোকিত করে দিল। আর সেই এক সেকেন্ডের আলোয় সৌরেন যা দেখল সেটা সে জীবনে কোনোদিন ভুলতে পারবে না। ঘরের কোনায় একটা মেয়ে বসে আছে, ভেজা সাদা শাড়ি, হাঁটু জড়িয়ে বসে আছে মেঝেতে। লম্বা চুল পুরো মুখ ঢেকে রেখেছে, আর তার দুটো হাত অস্বাভাবিক রকম লম্বা। হাতের আঙুলগুলো মাটির ওপর ঘষা খাচ্ছে। বজ্রপাত থেমে যেতেই আবার ঘর অন্ধকার হয়ে গেল। সঙ্গে সঙ্গে সেই জিনিসটা ফসফস সা করে কোথাও সরে গেল। সাউরেন চমকে পিছিয়ে এলো। মামা গলা কাঁপিয়ে বললেন করে, কেউ পিছনে তাকাবি না, নিচে চল। সৌরেন খাপা গলায় বল। মামা কোনো উত্তর দিলেন না। তিনি দ্রুত তন্ময়ের হাত ধরে সিঁড়ির দিকে এগিয়ে গেলেন। সৌরেনও পিছনে আসতে যাচ্ছিল। ঠিক তখনই সে অনুভব করো কেউ যেন তার কানের একদম কাছে এসে দাঁড়িয়েছে। বরফ ঠান্ডা নিঃশ্বাস তার ঘাড়ে লাগল। তারপর খুব আস্তে একটা ফিসফিস আওয়াজ, আমাকে বাঁচাও। সৌরেনের পুরো শরীর জমে গেল। সে ধীরে ধীরে পিছনে তাকাতে যাচ্ছিল। এমন সময় মামা চিৎকার করে উঠলেন, পিছনে তাকাস না। সৌরেন প্রায় দৌড়ে নিচে নেমে এলো। নিচে এসে সবাই দরজা জানলা বন্ধ করতে লাগল। মামি ঠাকুরঘর থেকে গঙ্গা জল এনে চারদিকে ছিটাচ্ছেন। তার হাত এত কাঁপছে যে গ্লাসের জল মাটিতে পড়ে যাচ্ছে। বাইরে তখন ঝড় শুরু হয়েছে। হাওয়ার শব্দে পুরো বাড়িটা কাঁপছে। পুরনো জানলাগুলো করকর করে উঠছে। তার মাঝেই উপরের ঘর থেকে আবার শব্দ এলো, ধূপ ধূপ। মনে হচ্ছে কেউ ভারী কিছু টেনে নিয়ে হাঁটছে। সৌরেন ভয়ে জমে গেছে ঠিকই, কিন্তু তার মাথার ভেতরে একটা প্রশ্ন ঘুরছে, ওটা আসলে কি? সে ধীরে ধীরে বলল, মামা সত্যিটা বলো, এটা কি সেই কমলি? মামা চুপ করে বসে রইলেন কিছুক্ষণ। তারপর খুব আস্তে বললেন, কমলি মারা যাওয়ার পর থেকেই এসব শুরু। ঘরের বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। তন্ময় আস্তে বলল, বাবা ওকে বলেই দাও সব। মামা গভীর একটা নিঃশ্বাস ফেললেন। কমলির মৃত্যুর পর গ্রামের লোকজন নদীর পাড়ে অদ্ভুত সব জিনিস দেখতে শুরু করে। মাঝরাতে কান্নার আওয়াজ,
জলের সাদা ছায়া, বাঁশঝাড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা এক মহিলা। সৌরেন চুপচাপ শুনছিল। প্রথমে সবাই ভাবত গুজব, কিন্তু তারপর মানুষ নিখঞ্জ হতে শুরু করো। কতজন? এই পর্যন্ত 7 জন। সৌরেন অবাক হয়ে গেল। 7 জন? মামা মাথা নাড়লেন। আর প্রত্যেকেই শেষবার নদীর ধারেই দেখা গিয়েছিল। কেউ বাঁচেনি, একজন বেঁচেছিল। আপনি বলেন? আমি বলছি। আপনি যা বলেছেন তা হল গোপাল কাকা। উনি কোথায়? এখন আর স্বাভাবিক নেই। ঠিক তখনই বাইরে উঠোন থেকে একটা শব্দ এলো। ঝপাত। মনে হলো কেউ ভেজা কিছু একটা ছুঁড়ে ফেলল মাটিতে। সবাই একসঙ্গে দরজার দিকে তাকাল। তারপর খট খট খট, বাড়ির সদর দরজায় কেউ ধীরে ধীরে টোকা দিতে শুরু করল। রাত তখন প্রায় 12টা। এই ঝড় বৃষ্টির মধ্যে এত রাতে কে আসবে? মামি ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, দরজা খুলবে না। আবার টোকা পড়ল, এবার একটু জোরে। খট খট। তারপর বাইরেতে থেকে হুয়ে আসতে একটা মহিলার গলা ভেসে এলো, দরজা খোলো। সৌরেনের বুকের রক্ত যেন জমে গেল। গলাটা একদম সেই কান্নার আওয়াজের মতো। মামা কোনো কথা না বলে ঠাকুর ঘর থেকে একটা পুরনো লোহার ত্রিশূল এনে হাতে নিলেন। তন্ময় কাঁপা গলায় বলল, ও আবার এসেছে। বাইরে আবার সেই গলা, আমাকে ঢুকতে দাও। সঙ্গে সঙ্গে দরজায় জোরে ধাক্কা পড়ল। ধাম। পুরো বাড়িটা কেঁপে উঠল। মামি কেঁদে ফেললেন। সৌরেনের মনে হচ্ছিল বুকের ভেতর হাড়টা বেরিয়ে আসবে। থাম। আবার ধাক্কা। এইবার দরজার উপরের কাঠ একটু ফেটে গেল। বাইরে তখন মহিলাটা কাঁদছে, একটা অদ্ভুত অরণ কান্না, কিন্তু সেই কান্নার মাঝেও যেন হাসির শব্দ মিশে আছে। সৌরেন ধীরে ধীরে দরজার দিকে এগোতে লাগল। কি করছিস? তন্ময় ফিসফিস করে বলল। তার মনে হচ্ছিল বাইরে সত্যিই কেউ আছে, হয়তো সাহায্য চাইছে। সে দরজার একদম কাছে গিয়ে দাঁড়াল। তারপর খুব আস্তে জিজ্ঞেস করল, কে? কে আপনি? বাইরে কয়েক সেকেন্ড চুপচাপ। তারপর সৌরেন। নিজের নাম শুনে সৌরেনের পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। সে তো এই গ্রামে আজই এসেছে, তাহলে বাইরে থাকা জিনিসটা তার নাম জানল কিভাবে? ঠিক তখনই দরজার নিচের ফাঁক দিয়ে ধীরে ধীরে কিছু একটা ভেতরে ঢুকতে শুরু করল। কালো, ভেজা, লম্বা চুল, আর সেই চুলের ফাঁক থেকে দুটো সাদা চোখ সরাসরি সৌরেনের দিকে তাকিয়েছিল। দরজার নিচের ফাঁক দিয়ে ধীরে ধীরে ভেতরে ঢুকে আসা সেই ভেজা চুলের গোছা দেখে সৌরেন যেন পাথর হয়ে গেল। চুলগুলোর ফাঁক দিয়ে দুটো সাদা চোখ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। একদম না নড়ে, না পলক ফেলে, শুধু তাকিয়ে আছে। মামি চিৎকার করে উঠে পিছিয়ে গেলেন। তন্ময় ভয়ে প্রায় কাঁদতে শুরু করেছে। আর মামা হাতে ত্রিশূল নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে কাপা গলায় মন্ত্র পড়ছেন। বাইরে তখন সেই মহিলার কান্না আরো জোরে শোনা যাচ্ছে, কিন্তু এখন কান্নার সঙ্গে একটা অদ্ভুত শব্দ মিশেছে। খেক খেক খেক, যেন কেউ হাসছে। হঠাৎ দরজায় প্রচণ্ড জোরে একটা ধাক্কা পড়ল। থাম। পুরো বাড়ি কেঁপে উঠল। উপরের দেওয়াল থেকে ধুলো ঝরে পড়ল, আর সঙ্গে সঙ্গে দরজার নিচে থাকা চুলগুলো এক ঝটকায় সরে গেল। চারপাশ কয়েক সেকেন্ডের জন্য সম্পূর্ণ নিস্তব্ধ, শুধু বাইরে ঝড়ের শব্দ। তারপর খট খট খট। এইবার শব্দটা দরজ আই নয়, বাড়ির পেছনের দিক থেকে আসছে। মনে হচ্ছে কেউ ভেজা পায়ে হাঁটছে। সৌরেনের বুকের ভেতরটা ধুকপুক করছে। সে ধীরে ধীরে জানলার দিকে তাকাল, আর তখনই বিদ্যুৎ চমকালো। সেই আলোয় সে দেখতে পেল উঠোনের মাঝখানে একটা মহিলা দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি, পুরো শরীর ভিজে, চুলগুলো মাটিতে ঝুলে পড়েছে, আর তার মাথাটা অস্বাভাবিকভাবে একদিকে বেঁকে আছে। বজ্রপাত থামতেই আবার চারপাশ অন্ধকার।
সোরেন হাঁপাতে শুরু করল। ওটা। মামা দাঁত চেপে বললেন, আজ ও কাউকে না নিয়ে যাবে না। ঠিক তখনই বাইরে থেকে আবার সেই ফিসফিস গলা ভেসে এল। সোরেন, এইবার গলাটা জানলার একদম পাশ থেকে এল। সোরেন ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকাল, আর তার বুকের রক্ত জমে গেল। জানলার ওপারে সেই মুখ, লম্বা চুলের ফাঁক দিয়ে সাদা ফ্যাকাশে একটা মুখ দেখা যাচ্ছে। ঠোঁট ছিঁড়ে অদ্ভুত হাসি, চোখ দুটো পুরো সাদা, আর সেই চোখ সরাসরি সোরেনের দিকে তাকিয়ে। হঠাৎই জানালার কাঞ্চে ঠক করে একটা হাত পড়ল। কালচে পচা হাত, লম্বা নখ, তারপর দ্বিতীয় হাত, তারপর ধীরে ধীরে পুরো মুখটা কাচের সঙ্গে লেগে গেল। মামি চিৎকার করে কাঁদতে শুরু করলেন। মামা ত্রিশূল তুলে জানালার দিকে এগিয়ে গেলেন। ওম নমঃ কথা শেষ হওয়ার আগেই বাইরে থাকা জিনিসটা হঠাৎ অমানুষিক গলায় চিৎকার করে উঠল। একটা বিকট শব্দ, যেন একসঙ্গে অনেকগুলো মানুষ কাঁদছে। সেই আওয়াজে সোরেনের মাথা ঝিমঝিম করতে লাগল। তারপর ঝপাত, জানালার কাচ নিজে থেকেই ভেঙে গেল। ঠান্ডা বাতাস ঝড়ের মতো ঘরে ঢুকে পড়ল। ঘরের আলো নিভে গেল। চারপাশ অন্ধকার। মামির কান্না, তন্ময়ের চিৎকার, আর অন্ধকারের মধ্যে সেই জিনিসটার হাঁটার শব্দ। ছপ, মনে হচ্ছে ভেজা পা টেনে নিয়ে হাঁটছে। সৌরেনের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সে কিছুই দেখতে পাচ্ছিল না। হঠাৎ খুব কাছে একটা গন্ধ পেল, পচা নদীর জলের গন্ধ। তারপর একটা বরফ ঠান্ডা হাত তার গলায় স্পর্শ করল। সৌরেন চিৎকার করে পিছিয়ে গেল। ঠিক তখনই মামা একটা লণ্ঠন জ্বালালেন। হালকা হলুদ আলো ছড়িয়ে পড়তেই সবাই জমে গেল। ঘরের মাঝখানে সেই মহিলা দাঁড়িয়ে, মাটিতে ভেজা জল পড়ছে তার শরীর থেকে। চুলের ফাঁক দিয়ে ফ্যাকাশে মুখ দেখা যাচ্ছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ, পুরো সাদা, কোনো মনি নেই, আর তার ঠোঁটের কোণে অদ্ভুত হাসি। সে ধীরে ধীরে মাথা কাত করল, তারপর কর্কশ গলায় বললেন, আমাকে মনে আছে? সৌরেনের শরীর ঠান্ডা হয়ে গেল। গলাটা যেন অনেক দূর থেকে আসছে। মামা ত্রিশূল শক্ত করে ধরে বললেন, তুই কেন ফিরে এসেছিস? মহিলাটা আস্তে আস্তে হাসল। ওরা আমাকে ডুবিয়ে মেরেছিল। ঘরের বাতাস আরো ঠান্ডা হয়ে গেল। হঠাৎ লণ্ঠনের আলো কাঁপতে শুরু করল। মহিলাটা ধীরে ধীরে সৌরেনের দিকে এগিয়ে এল। তার হাঁটার শব্দ হচ্ছে না, মনে হচ্ছে মাটির ওপর ভেসে আসছে। সৌরেন পিছিয়ে যেতে লাগল। আমি কিছু করিনি। মহিলাটা হঠাৎ থেমে গেল, তারপর আস্তে করে চুল সরাল, আর সেই মুখ দেখে সৌরেনের বুকের ভেতরটা জমে গেল। মুখের এক পাশ পুরো ছিঁড়ে গেছে, চামড়া উঠে হাড় দেখা যাচ্ছে। চোখের নিচে কালো দাগ, আর ঠোঁটের কোণে শুকনো রক্ত। সে ফিসফিস করে বলল, কিন্তু তুই ওদের রক্তের লোক। মামা হঠাৎ চিৎকার করে উঠলেন। চুপ! সৌরেন হতভম্ব হয়ে গেল। মানে? মামার হাত কাঁপছে। তিনি চোখ নামিয়ে বললেন, কমলিকে যারা মেরেছিল তাদের মধ্যে একজন ছিল আমাদের পরিবারের। রটা নিস্তব্ধ হয়ে গেল। তন্ময় অবাক হয়ে বাবার দিকে তাকাল। কি বলছো বাবা? মামা কাপা গলায় বললেন, আমার বড়দা আর তার কয়েকজন বন্ধু। সৌরেনের মাথা ঝিমঝিম করতে লাগল। তোমরা জানতেও? মামার চোখে জল চলে এলো। আমরা পরে জানতে পারি, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। বাইরে বজ্রপাত হল। কমলির মুখে হঠাৎ বিকৃত হাসি ফুটে উঠল। ওরা ভেবেছিল আমাকে মেরে ফেললে সব শেষ। তারপর তার গলাটা হঠাৎ বদলে গেল, আরো ভয়ঙ্কর হয়ে উঠল। কিন্তু আমি ফিরেছি। হঠাৎ পুরো ঘরের বাতাস ঘুরেতে শুরু করল। জানলা দরজা নিজের থেকেই বন্ধ হতে লাগল।
লণ্ঠনের আলো বারবার নিভে যাওয়ার উপক্রম হচ্ছে। কমলি ধীরে ধীরে সোর্ডেনের সামনে এসে দাঁড়াল। তার মুখ সোর্ডেনের একদম কাছে, বরফ ঠান্ডা নিঃশ্বাস লাগছে। একজনকে নিয়ে গেলেই আমার অভিশাপ শেষ হবে। সোর্ডেন কাঁপতে কাঁপতে বলল, আমি কিছু করিনি। কমলির চোখ দুটো হঠাৎ রক্তলাল হয়ে উঠল। ওদের রক্ত তোর শরীরে। হঠাৎ সে শরণের গলা চেপে ধরল। বরফ ঠান্ডা হাত, অমানুষিক শক্তি। শরণের দম নিতে পারছিল না। তন্ময় চিৎকার করে এগিয়ে এল, কিন্তু একটা অদৃশ্য শক্তি তাকে ছুঁড়ে ফেলে দিল দেওয়ালে। মামি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। মামা ত্রিশূল নিয়ে দৌড়ে এসে কমলির দিকে আঘাত করলেন, কিন্তু ত্রিশূল তার শরীর ভেদ করে চলে গেল যেন ধোঁয়া। কমলি বিকট চিৎকার করে উঠল। পুরো বাড়িটা কেঁপে উঠল। তারপর হঠাৎ সে শরণেরকে ছুঁড়ে ফেলে দিল ঘরের এক কোণায়। শরণের মাটিতে পড়ে হাঁপাতে লাগল। কমলি এবার ধীরে ধীরে মামার দিকে ফিরল। তুই সব জেনেও চুপ ছিলি। মামার চোখে আতঙ্ক। আমরা ভুল করেছি। ভুল? কমলির মুখ হঠাৎ ভয়ঙ্কর হয়ে উঠল। ওরা আমাকে বাঁচতে দেয়নি। তার চিৎকারে জানলার বা কি কাঁচগুলো ফেটে গেল। বাইরে নদীর দিক থেকে হঠাৎ অদ্ভুত শব্দ উঠতে লাগল। মনে হচ্ছে অনেক মানুষ একসঙ্গে কাঁদছে। সৌরেন কষ্ট করে উঠে দাঁড়াল। তার মাথায় হঠাৎ একটা কথা এলো, কমলি। ঘরের সবাই তার দিকে তাকাল। কমলিও থেমে গেল। সৌরেন হাঁপাতে হাঁপাতে বলল, তোমার আসল অপরাধীরা তো মরে গেছে, তখনও এখনো কেন? কমলির মুখ ধীরে ধীরে বদলে গেল। তার চোখের রাগের জায়গায় হঠাৎ কষ্ট ফুটে উঠল, কারণ কেউ সত্যিটা জানেনি। সৌরেন বুঝতে পারছিল এই আত্মা শুধু প্রতিশোধ না, অন্য কিছু চাইছে। সে আস্তে বলল, কি চাও তুমি? কমলির চোখ দিয়ে কালো জল পড়তে লাগল। আমার হাড়গুলো এখনো নদীর নিচে। ঘরটা নিস্তব্ধ। মামা অবাক হয়ে বললেন, কিন্তু তোকে তো ওরা পুরো শরীর ডুবিয়ে দেয়নি। তার গলা কেঁপে উঠল। আমার আত্মা আটকে গেছে। বাইরে ঝড় আরো জোরে শুরু হলো। সৌরে ধীরে ধীরে বলল, যদি আমরা তোমার হাড় খুঁজে সৎকার করি? কমলি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আস্তে মাথা তুলল, তাহলে আমি চলে যাব। হঠাৎ ঘরের সব বাতাস থেমে গেল। কমলির মুখে আর আগের মতো রাগ নেই, শুধু অদ্ভুত কষ্ট। সে ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগল, কিন্তু সূর্য ওঠার আগে কথাটা বলেই সে হাওয়ার মতো মিলিয়ে গেল। ঘর আবার নিস্তব্ধ, শুধু বাইরে ঝড়ের শব্দ। সৌরেন হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে রইল। তারপর মামার দিকে তাকাল। নদীতে যেতে হবে। তন্ময় আতঙ্কে বলল, এখন? হ্যাঁ, এখনই। কারণ সবাই বুঝতে পারছিল সূর্য ওঠার আগে তারা যদি না পারে, তাহলে কমলি আবার ফিরে আসবে।